আচ্ছা দামটা কত? 10,000 টাকা। আচ্ছা আপনি ওষুধটা রেডি করেন, আমি এখনই নিচ্ছি। বল। হ্যাঁ ছোট ভাইয়া, একটা ওষুধ লাগবে তো, খুব আর্জেন্ট, 10,000 টাকা লাগবে। কাল আমি অনেক রাতে বাসায় ফিরেছি, এখন একটু ঘুমাবো। ওষুধটা তো আর্জেন্ট লাগবে, এখন আমি কি করবো? তুই ভাইয়াকে কল দে। রেডি হচ্ছে না কেন? তোমার তো এখন শেষই হয়নি, আরো ঘন্টাখানেক বোধহয় লাগবে। মেয়েদের সাজগোজ দিয়ে একদম কথা বলবে না। ঠিকই তো সুন্দরী মেয়ে বিয়ে করেছো, আর সুন্দরী মেয়েদের একটু সাজতে হয়। আমাকে সুন্দর না লাগলে ঠিকই তো বন্ধুর বউয়ের দিকে তাকিয়ে থাকবে, নিজের বউয়ের থেকে বন্ধুর বউ সুন্দর। তোর ফোন করছি, ধরা দরকার নেই। জরুরি কিছু হতে পারে। জরুরি হোক আর যাই হোক, যদি যেতে বলে বলবে যে যেতে পারবে না, দুপুরে পরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। ভাই ওই যে বাবার ওষুধ লাগবে একটা, 10,000 টাকা, আমার কাছে তো এখন এই টাকা নাই। ঠিক আছে, আমি তোর মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো না একটু তাড়াতাড়ি। হ্যাঁ ডাক্তার কিন্তু বলছে আর্জেন্ট লাগবে। আর তোমরা আসবা না? অনেক বেলা হয়ে গেছে তো, তাড়াতাড়ি আসো। আর শোন, আমাদের আসতে একটু দেরি হবে, লাঞ্চের পর চলে আস। এর মধ্যে কিছু হলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, টাকাটা একটু পাঠায় দাও তো। কি হয়েছে? বাবার একটা জরুরি ইনজেকশনের দরকার, 10,000 টাকা দিতে হবে। আবার বাবার যে সিচুয়েশন, কখন কি হয় বলা যায়। সেই জন্যই বলেছিলাম যে একটা সরকারি হসপিটালে ভর্তি করাও। না, তোমাদের তো ফুটানির শেষ নাই, টাকা নাই কিন্তু ফুটানি আছে, প্রাইভেট মেডিকেলে ভর্তি করাতে হবে। এখন দাও। কই হাফিজ তো টাকা দিচ্ছে না, সব টাকা তো তুমিই দিচ্ছ, না করতে পারো না? তুমি তাড়াতাড়ি রেডি হও, ভাবতে এরকম অনেক টাকা আছে তার। টাইম বেশি নেই। আইসিইউতে একটু ডক্টর ডাকছে আপনাকে। নিজস্ব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু খবর দেন। আত্মীয় স্বজনকে তো খবর দিব, আমার আব্বার কি অবস্থা? আমার আব্বা উনি এখন আর বেঁচে নেই। সরি ভাইয়া। হ্যাঁ তোরও আব্বা তো নাই ভাইয়া। হ্যাঁ তোর তো সমস্যাটা কি বলতো? বারবার ফোন করে যাচ্ছিস, সকালে একবার ফোন করে ঘুম ভাঙালি, এখন আবার ফোনের পরে ফোন করে যাচ্ছিস। বাবারে আমি তো বললাম যে আমি রওনা হইছি, আমি রাস্তায়, শব্দ পাচ্ছিস না? এই শোন শোন, শব্দ শোন শোন, পাচ্ছিস গাড়ির হর্ন শুনতে পাচ্ছিস? তোমার আসতে হবে না ছোট ভাইয়া, আমার আব্বার নাই। কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তোর বড় ভাই আছে, আব্বা চলে গেছে, তুই এখন থেকে তোর সব দায়িত্ব আমার। তুই কোনো চিন্তা করিস না। ভাইয়া ভাবি ওকে ঠিক মতো বুঝাও, যে চলে গেছে সে তো চলেই গেছে, তাই না? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমাদের তো কোনো হাত নাই। একটু দেখ না ভাই, তাড়াতাড়ি ফর্মালিটি গুলো শেষ হলে আমরা বাবাকে নিয়ে যেতে পারি। তুমি কত? 19,800। স্যার 19,000 না, এটা 19,66,800। কত? 19,66,800। না না, এটা তো হতেই পারে না। আমি কনফার্ম যে আপনাদের হিসাবে কোনো ভুল আছে, রিচেক করে নিয়ে আসেন। স্যার আমাদের সার্ভারের কোনো ভুল নাই, এই যে দেখেন আইসিইউতে ছিল 23 দিন, সবগুলা টেস্টের মধ্যে 25%, মেডিসিনের মধ্যে 15%, আর আমরা হচ্ছে আইসিইউর মধ্যেও ডিসকাউন্ট দিয়ে দিছি। আমাদের 14 ডিসকাউন্ট দিয়ে সবকিছু দেওয়ার পরে 19,66,800 টাকা। আসেন নিচে কাউন্টার আসেন, চাইলে আপনারা আবার রিচেক করতে পারেন। আমরা তো গত মাসে আমরা ফ্ল্যাট বুকিং দিয়েছি, 30 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছি, আর প্রত্যেক মাসে 5 লাখ টাকা করে আছে, ইনস্টলমেন্ট আছে। আমাদের হাতটা একদম খালি। ছোট তুমি দেখো কিছু করতে পারো কিনা। আমি কোথা থেকে দেখবো? বাইরে যাব না, সেখানে তো সব টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে ভাইয়া। কিন্তু আব্বা না তোকে অনেকগুলো টাকা দিয়েছিল, যে টিউশন ফি আর থাকা খাওয়ার খরচ? হ্যাঁ সেখান থেকে দাও। ভাবি একটু বোঝার চেষ্টা করো, সেগুলো থাকে নাকি? ও আচ্ছা, তুমি এর মধ্যে পেনশনের টাকা উঠে জমাও দিয়ে দিয়েছো? হাফিজ, আমার কাছে লাখ তিনেক টাকা আছে, আর কিছু টাকা আমি দরকার হলে অফিস থেকে ম্যানেজ করছি, বাকিটা একটু তুই ম্যানেজ করো ভাই। বাকিটা মানেও তো আরো 16 লাখ টাকা, তাই না? 16 লাখ টাকা কোথায় পাবো? আমার কাছে 1,10,20,000 টাকার মতো হবে। আমি সেখান থেকে না হয় 30-40 বা 50। তোমার কাছে 3 লাখ টাকা আছে মানে? তুমি তো বললে যে তোমার কাছে কোনো টাকা নেই, এখন 3 লাখ টাকা কোথেকে আসছে? ভাইয়া এখন কি আমার আব্বা এই হসপিটাল পড়ে থাকবে? তোমরা কি টাকা শুরু করলা? ভাইয়া ভাইয়া আমার আব্বার এখান থেকে বের করো না, আব্বার কাছে একটু যাই আমি। টাকা দিয়ে কি হবে, আমার বাবা নাই। এদিকে আসো। কি বললে? তোমার কাছে 3 লাখ টাকা আছে মানে? আমি জানি না কেন। আর সেদিন যে মার্কেটে গেলাম, গিয়ে বললাম যে গোল্ডের একটা চুড়ি আমার পছন্দ হয়েছে, মাত্র 1.5 লাখ টাকা, আর তুমি বললে তোমার কাছে কোনো টাকা নেই। এখন 3 লাখ টাকা কোথেকে আসছে? সিকিউরিটি মানি হিসেবে ছিল, বাবা হসপিটালে, তোমাকে বুঝতে হবে। ও বাবা হসপিটালে, আমি 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 তোমার ওয়াইফ না? আমার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? হ্যালো দোস্ত, আমার বাড়ি কিছু গহনা আছে বুঝছো, আমার কাছে ধর 5-6 ভরি হবে। তুই একটু বিক্রি করে একটু 10 লাখ টাকার একটু ম্যানেজ করে দে না দোস্ত, আমি দিয়ে দিব টাকা। বিশেষ করে আমার এই মুহূর্তে টাকার অনেক দরকার, প্লিজ দোস্ত একটু ম্যানেজ কর। দেখ একটু টাকার ম্যানেজ করো না ভাবি।
আমি কিভাবে টাকা ম্যানেজ করব? ভাবে আমি জানি তুমি আঙ্কেলকে বলে টাকা ম্যানেজ করতে পারবা ভাবি, তুমি একটু ম্যানেজ করো না ভাবি, আমি তোমার হাত ধরে বলতেছি ভাবি একটু ম্যানেজ করো না ভাবি। আমার একটা বুদ্ধি আছে, আমি টাকা ম্যানেজ করছি। মানে তুমি তোমাদের বাড়িটা আমার নামে লিখে দাও, আর সেই বাবদ আমি তোমাকে 30 লাখ টাকা লিখে দিচ্ছি। 10 লাখ টাকা তোমার বেনিফিট, 19 লাখ টাকা তো আসছে, 11 লাখ টাকা লিখে দিলে তুমি এখন টাকা দিতে পারবা? হ্যাঁ, পারবো না কেন? টাকা তো আব্বার কাছে চাইলেই হবে, আব্বার টাকা বাসায় থাকে তো। আমি আমার বাবার নিয়ে যেতে পারবো এখান থেকে? কি বলে দিতে পারবো না কেন? অবশ্যই পারবে, লিখে দিলেই হবে আমাকে। ভাবে আমি লিখে দিব, তুমি পেপার দাও আমি লিখে দিই, আমার বাবাকে একটু নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা, হ্যাঁ, খুব ভালো বুদ্ধি ভাবি। আমরা এখন বিপদে পড়েছি তো, এই বিপদে ফেলে আমাদের বাড়িটা তোমার নামে লিখে নিতে যাচ্ছ, তাই তো? চমৎকার, তোমার বুদ্ধির তারিফ করতে হয় ভাবি। ভাবি সমস্যা নাই, আমি লিখে দিচ্ছি ভাবি, তুমি কি এখনই টাকাটা দিতে এই পারবা? জন্য না কারো মানে বিপদে কারো সাহায্য করতে নেই। ঠিক আছে, করো না, তোমার সাহায্যের দরকার নেই তো। আর তুই কি বললি, তোর অংশ লিখে দিবি? আমার অংশ লিখে দিই ভাইয়া, আমার তো লাস্টটা নিতে হবে না। ঠিক আছে, দে, তুই তোর অংশ লিখে দে, আমি আমার অংশের বিন্দু মাত্র ছাড় দেবো না। তুমি কি জানো এই জায়গাটুকুর দাম কি পরিমাণ? এই জায়গাটুকুর দামই আছে মিনিমাম 1 কোটি টাকা। আর একটা রেডিমেড বাড়ি সহ এই জায়গার দাম মিনিমাম 1.5 কোটি টাকা। আচ্ছা তোমরা এইসব করো না, তোমার বাড়ি বিক্রি করা যায়, ইচ্ছে তারপর লাশ তো মর্গে পড়ে আছে, করো। এত মুরত থাকলে করো না কেন? হ্যাঁ ঠিক আছে, করবো তো, আমাদের বাবা তো, তাই না? আমাদের তো করতেই হবে। তোমার মধ্যে এরকম কুবুদ্ধি নিয়ে তো একটা সোর্স দিয়েছে, সেটা অ্যাকসেপ্ট না করলে করবি না, কিভাবে ব্যবহার করবি? আমি ক্লিয়ার বুঝতে পারছি, এগুলো তোমরা দুজনে প্ল্যান করে এখানে এসেছো, তাই এই না? ছোট বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জানি, এবং তোমরা আমাকে আরো ভালো করে শেখাচ্ছ যে কি করে কথা বলতে হয়। স্যার, আপনাদের বিল পেড হয়ে গেছে, আসেন নিচে আসেন, বাকি ফর্মালিটি শেষ করে আপনারা চলে যান। বিল? এই তুমি যে একটু আগে নিচে গেলে, তুমি বিল দিয়ে যাও না তো? আরে আমি বিল করতে দেবো, আমি তো সিগারেট খেতে গেছিলাম। তাহলে বিল দিল কে? মা, বাবা নেই, বাবার জন্য দোয়া করুন। আপনি? আমি ইফতি। আপনি কেন? অ্যাম্বুলেন্স রেডি। স্যার, গাড়ি রেডি। আমি অ্যাম্বুলেন্সে যাব, আপনারা আমার গাড়িতে যান। মা, বাদ জোহর বাবা জানাজা দিব, দোয়া করো। ভাইয়া বৃষ্টি নামতেছে তো, ছাতা লাগবে না? আমার বাবা এখানে ভিজতেছে। তোর কি করতেছো তুমি এগুলো? আরে আমার বাবা তো এখানে ভিজতেছে। ভাবছো কিছু? অনেক চিন্তায় পড়ে গেছে যে সরকারি হাসপাতালে নিয়ে যাই। না, তোর জোর ধরলো, তুইও বললি যে ঠিক আছে চলো নিয়ে যাই। এখন কত টাকা বিল হলো হিসাব আছে? আর একবার ভেবে দেখেছিস টাকাটা যদি ওই ছেলেটা শোধ না করতো তাহলে কি অবস্থাটা হতো? কি আর হতো, প্রেস্টিজ যেত। আমি কি একটু কথা বলতে পারি? বলুন। আমি যতদূর জানতাম, বাবার শেষ ইচ্ছা ছিল, আপনাদের বাবার শেষ ইচ্ছা ছিল যে বড় মায়ের কবরে তার কবরটা হবে। তুমি এত কিছু জানলে কি করে? আপনাদের বাবার সাথে আমার কথা হয়েছে, এবং আমি এটাও শুনেছিলাম যে প্রায় নাকি বড় মা তার স্বপ্নে আসতেন, এবং ঘুম ভাঙার পর সে নাকি বেলি ফুলের ঘ্রাণ পেতেন। আমি একটা বেলি ফুলের গাছ অ্যারেঞ্জ করেছি, ও আর আপনাদেরকে বলা হয়নি, আমি কবরটাও অ্যারেঞ্জ করেছি। আপনি আসলে কে? আমার বাবাকে আপনি বাবা বাবা করছেন, আমার মাকে বড় মা বলে ডাকছেন, এক্সাক্ট উদ্দেশ্যটা কি আপনার? আমার উদ্দেশ্য, ভাই বৃষ্টি বাদলের দিন তো, পানি টানি উঠে যেতে পারে, চলেন যাই। ভাবি ওটা কি তোর জামাই? আর কয়জনের মুখ বন্ধ করবা? হ্যাঁ, চোখ গরম করে আর কয়জনের মুখ বন্ধ করবা? এলাকার সবাই তো বলতেছে। কি বলতেছেন ভাবি? কি বলবো, আমি তো সত্যই বলতেছি, আর আমি তো ভালো করে বলতেছি। লোকজন তো বলতেছে যারোর সন্তান, অবৈধ সন্তান, তোমার আব্বা একটা বিয়ে করছিল। কি সম্পর্ক হয়েছে ছেলের সাথে তোমার? হঠাৎ করে তোমার জন্য এত কিছু করতেছে? কি ভাবি? সত্য কথা বললেই তো। ভাবি ওই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ব্যাপারে তুমি আর কোনো কথা বলবা না। ও, কোনো সম্পর্ক নাই, এমনি এমনি সব করতেছে, এত কিছু সবকিছু করতেছে এমনি এমনি। এটা আমি কিভাবে বলবো? আমিও তো ওনাকে আজকে দেখলাম। আমি তার বড় ছেলে, আমার ভাই এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার বাবার হয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি ওনার অর্থনৈতিক লেনদেন সবসময় ক্লিয়ার ছিল, তারপরও আপনারা কেউ যদি ওনার কাছে টাকা পেয়ে থাকেন তাহলে সেটা আমাকে বলবেন, সেই টাকাটা আমি দেব। আর সে যদি কোনোভাবে কারো কাছ থেকে টাকা পেয়ে থাকে তাহলে সেটা এতিমখানায় দান করবেন। আপনারা শুধু আমার বাবার জন্য দোয়া করবেন। দেখছো তলে তলে আমজাদ ভাই কি কাম করছে, অথচ আমরা কত ভালো মানুষ জানতাম, অথচ তলে তলে আরেকটা বিয়ে করছে। হেলাল একটা বিয়ে করলো নাই? কবে করলো? যার সন্তান নাই? দোয়া করেন আমার আব্বার জন্য। দেখা রেখেন। কে আপনি? কেন আসছেন এখানে? কাকে বলতে হবে চলেন বলি। কেউ বলছে ওর সঙ্গে হয়তো প্রেম ছিল, গোপনে বিয়ে করেছে, এখন বাড়িতে উঠে এসেছে। আবার কেউ বলছে আমার বাপের হয়তো কোনো অবৈধ সম্পর্ক ছিল তার। আচ্ছা তুমি সত্যি করে বলো তো,
তুমি কি সত্যি সত্যি আমার বাপের কোনো জারদ? প্লিজ, যথেষ্ট বলেছেন। এরকম একটা ফেরেস্তার মতো মানুষকে নিয়ে আর কোন উল্টাপাল্টা কথা বলবেন না, অনুরোধ করছি প্লিজ। উনি আমার বাবা। বলেছিলাম না পিতা পুত্রের সম্পর্ক, আর একদম রাইট টাইমে এসে হাজির হয়েছে যাতে করে সম্পত্তির ভাগটা একদম 100% পায়। উনি আমার বাবা, কিন্তু আমার জন্মদাতা না। আমার আসল বাবার নাম ছিল আমজাদ হোসেন। সে আপনাদের বাবার অফিসে একটা ছোট্ট চাকরি করতেন, ইলেকট্রিশিয়ান ছিলেন। হঠাৎ এক অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। তখন জাস্ট ইন্টার পাস করে ইউনিভার্সিটিতে উঠেছি। ভাই আপনারা একটাবার একটু আমার অবস্থানটা একটু চিন্তা করে দেখবেন। একটা ছেলের উপর দিয়ে কি যায় যখন তার বাবা হুট করে অ্যাক্সিডেন্টে মারা যায়। সংসার খরচ, বাজার খরচ, নিজের পড়াশোনা, মায়ের ওষুধ। আমি বুঝতে পারছিলাম না কিভাবে চলবো, কিভাবে করবো। আমার মা আর আমার জীবনে একটা নতুন যুদ্ধ শুরু হলো। সবকিছু অন্ধকার হয়ে আসলো। আমরা বুঝতে পারছিলাম না আমরা কিভাবে সার্ভাইভ করবো। এবং সেই মুহূর্তে আপনার বাবা আসে আমাদের জীবনে। আমার মা জানতো যে আমি ভার্সিটিতে যাচ্ছি পড়াশোনা করার জন্য, কিন্তু আমি ভার্সিটিতে যেতাম না। লয়া যান 200, যেটা ধরবেন এটা 200। আপনার সাইজ কি ভাই? সাইজ তো এল। এই গেঞ্জিটা আপনার মানাইবো ভাই। হ্যাঁ ঠিক আছে। কত? এটা 200 ভাই। এখানে যত গেঞ্জি আছে সব 200। 40 টাকা। 40 টাকা এত বড় গেঞ্জি? কি কম, এগুলা গার্মেন্টসে কই ঝুট টুট লয়ে আইছেন এখানে? ভাই না নিলে না নেন, এর উল্টা পাল্টা কথা কইতেছেন। না নিলে না নেন মানে কি? আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? গায়ে দিব না, চিনস তুই ওরে? চিনস না তুই? 40 টাকার মাল বেচছস 200 টাকায়? হ্যাঁ আপনি আমার গেঞ্জি হলাই দিয়েছেন। তোমার কাছে আমি এরকম ব্যবহার আশা করিনি। তুমি রাস্তায় মারামারি করবে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তোমার বাবা কত কষ্ট করেছেন শুধু তোমার জন্য। তুমি একটা ভালো ছাত্র, তুমি বড় হবে, স্কলারশিপ পাবে, এগুলো তার স্বপ্ন ছিল। সে যা কিছু করেছে জীবনে, যা কিছু করতেছিল জীবনে নিজের জন্য, সব তোমার জন্য। আমি তো গেছিলাম তোমার বাসায়, তোমার মাকে দেখলাম। তিনি তো জানেন তুমি ভার্সিটিতে গেছো, আর তুমি ভার্সিটি ফেলে রাস্তায় মারামারি করছো। আমি তো এইসব তোমার কাছে আশা করিনি। আমিও তো আমার জীবন থেকে এসব কিছু আশা করি। আমার সাথে প্রতিদিন যা হইতেছে এগুলোর জন্য তো আমি প্রস্তুত ছিলাম। আপনি আমার মার সাথে দেখা করছেন না? আমার মাটা এরকম ছিল, দিন দিন তার শরীর আরো খারাপ হইতেছে। ডাক্তার এতগুলো টেস্ট দিছে, ওষুধ দিছে, ওষুধের টাকা কোত্থেকে জোগাড় করবো, সংসার কিভাবে চালাবো, 2 বেলা খাবো কিভাবে, কিছুই তো জানি না, কিছুই তো বুঝতেছি না। আমি তো এই হকারি এগুলা কি করি, এগুলা তো আমি বাইচা থাকার জন্য কত কি করতেছি। আমার বাবার কথা বলেন, আমার বাপটা তো হুট করে মরে গেল। যাওয়ার আগে তো আমার একটাবার বলে গেল না যে আমি আর আমার মা কিভাবে বাঁচবো, তারে ছাড়া কিভাবে সার্ভাইভ করব। আমার মাথার উপর তো বটগাছটা সইরা গেছে, আমার মাথায় হাত রাখার তো কেউ নাই। সবাই শুধু বলে হয়ে যাবে, দেখতেছি, আশা দেয়, কিন্তু কেউ মাথায় হাত রাখে না। আমি এতিম হয়ে গেছি আমার বাপটারে ছাড়া। কে বলছে তোমার বটগাছ নাই? আজকে থেকে আমি তোমার বটগাছ। আমি তোমার মাথায় হাত রাখলাম। তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার, তোমার মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। তুমি পড়াশোনা করো, আজকে থেকে আমি তোমার বাবা। তারপর ভাগ্যের কি নির্মম পরিহার। আজ আমার জন্মদিন, বাবার সাথে কথা ছিল আমার আজকের জন্মদিনটা আমরা একসাথে পালন করবো। বাবাকে এসে সারপ্রাইজ দিব, বাবা কত খুশি হবে। কিন্তু বাবা ওটা নিচে আমাকে সারপ্রাইজ দিয়ে চলে গেলেন। আমার সাকসেস দেখতে পেলেন। বাবাকে গত 10 দিন যাবত কত ফোন দিলাম, বাবা ফোন ধরলো না। আজকে আমি জানতে পারলাম বাবার এই অবস্থা। আমি বাবাকে শেষবারের মতো একবার দেখতে পেলাম না, একটা বার দেখতে পেলো না। ফোনটা আগে যদি আসতাম তাহলে হয়তো বাবা আমাকে একটা বারের জন্য দেখতে পেত। আজকের যেই অবস্থান সেটা শুধুমাত্র এই মানুষটার জন্য। আমার নিজের শরীরের চামড়া কেটে যদি তার জন্য একটা জুতা বানিয়ে দিতে পারতাম, তাও আমি কখনো তার ঋণ শোধ করতে পারতাম। এইসব ইমোশনাল গল্প আমাদের এখানে বলে কোনো লাভ নেই। তুমি বাস্তবতায় বসে কথা বলছো। যত চমৎকার করে চিত্রনাট্য করো না কেন, আমাদের কাছে ক্লিয়ার যে তুমি কেন আমাদের বাড়িতে এসেছো। আমার বাপের সম্পত্তির ভাগ নিতে, তাই তো? তোমাকে একটা ছিটে ফোঁটাও ভাগ দিচ্ছি না আমরা। এই দাঁড়া, আমি তো এখানে অন্য একটা টুইস্ট খুঁজে পেয়েছি গল্পে। তোরও যেহেতু বাবার খুব কাছাকাছি ছিল, তার মানে হচ্ছে গিয়ে তোর এটা জানতো বাবা এই ছেলের সঙ্গে তরুর একটা কিছু ফিক্সড করে গেছে। ভাবি বিশ্বাস করেন, আমার কোনো স্বার্থ নেই ভাবি। আজকাল পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য কিছু করে? ভাবি সবাই তোমাদের মতো এরকম স্বার্থপর না। তোর মুখ সামনে কথা বল, বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না। এখানে কে বড় ভাইয়া? তোমরা বড়? তোমরা বড়দের কোনো ভূমিকা এখানে পালন করছো? বাবা মনে হচ্ছে শুধুমাত্র আমার একার ছিল। একটা লাশ নিয়ে তোমরা কি করলা? তোমরা বাবার সন্তান। বাবা না তোমাদের মতো এরকম 2টা অমানুষ জন্ম দিয়ে গেছে। অ্যাটলিস্ট
একজনকে তো মানুষের মতো মানুষ তৈরি করে গেছে। ভাইয়া, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি এখান থেকে চলে যান। আপনি প্লিজ চলে যান। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আই এম সরি। সরি কেন? তুই তো ঠিকই করছিস। তুই যা করছিস তোর পরিবারের জন্য করছিস, আমাদের বাবার জন্য করছিস। তুই কেন সরি বলতেছিস? বাবা সবসময় চাইতেন যে তুই ভালো কোথাও পড়াশোনা কর। সেই কারণে তোর জন্য একটা সে এফডিআর করে রাখছিল, যে এফডিআর এর কথা শুধুমাত্র আমি জানতাম, এবং আজকে আমি যে অবস্থানে আছি শুধুমাত্র তার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমি তোমার বার্থডে করছি, নেক্সট টাইমে তুমি তোমার বার্থডে করবে আমাকে নিয়ে, ঠিক আছে? বাবা, আমি স্কলারশিপটা পেয়ে গেছি। আমি জানি, তোমার মা আমাকে সব বলে দিয়েছে, জন্যই তো বললাম এবারে জন্মদিনটা আমি পালন করছি, নেক্সট টাইমটা তুমি আমাকে নিয়ে পালন করবে ইনশাআল্লাহ। বাবা এটা রাখো। এটা কি? এটা একটা চেক তোমার নামে। বাবা, আমি আপনার কাছ থেকে আর একটা টাকাও নিতে পারবো না, আপনি আমার জন্য যথেষ্ট করছেন। আচ্ছা আচ্ছা, আমি পারবো না। স্কলারশিপে টাকায় তো চলবে না, আরো টাকা লাগে। এইটা কিন্তু আমার টাকা না, এটা তোমার বোনের টাকা। আমি তার পড়াশোনার জন্য একটা এফডিআই করেছিলাম। এখন যেহেতু তোমার লাগবে, এফডিআরটা ভেঙে আমি তোমার নামে একটা চেক করে নিয়ে এসেছি। এই টাকাটা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে, কারণ এটা তোমার বোনের পড়াশোনার টাকা। সুতরাং এই টাকা তাকে তোমার ফেরত দিতেই হবে। আমি অনেক দোয়া করি তোমার জন্য। কিন্তু বাবা, চলে যেতে যেতে সেই স্বপ্নে আমাকেও জড়ায় রেখে গেছে। এখন থেকে তোর সব দায়িত্ব আমার, তোর ভাইয়ের। পূরণ করতে হবে না বাবার স্বপ্ন? আমি তো ভেবেছিলাম বাবা মরে যাবার পর আমি এতিম হয়ে গেছি, তুমি আমার পাশে বট গাছের মতো দাঁড়ালে। এই বট গাছ সবসময় তোর মাথার উপর থাকবে। বাবার অপূর্ণতা তোকে কখনো বুঝতে দিবে না। ভালো থাকিস, সবসময় আছি।